আসসালামু আলাইকুম। গতকালকে আমার একটুখানি মন খারাপ ছিল। কারণ বাংলাদেশের খেলা ছিল। আমি আসলে বাংলাদেশের খেলা নিয়ে কোনো ভিডিও আমার চ্যানেলে দিতে পারিনি। ১ম এ একটু বলি যে কেন দিতে পারিনি। এই মুহূর্তে আমি আছি বগুড়াতে। আমরা সবাই জানি যে ন্যাশনাল ক্রিকেট লিগ NCL টি-20 ফরম্যাটে যেটা সেটা 2nd এডিশন শুরু হচ্ছে এবং আজকে থেকেই সেটা শুরু হওয়ার কথা। সকাল থেকে বৃষ্টি হচ্ছে। রাজশাহীতে ফার্স্ট ম্যাচ এখনো শুরু হয়নি। এই ভিডিওটা যখন শুরু করছি এবং বগুড়াতেও এখন বৃষ্টি হচ্ছে। বগুড়াতেও আসলে টাইমলি খেলাটা শুরু হবে কিনা জানি না। তো যাই হোক, মূল প্রসঙ্গে ফিরে আসি যে যেহেতু গতকাল রাতে আমি বগুড়ার উদ্দেশ্যে রওনা হব, আমি আসলে সারাটা দিন আমার গোছগাছ এবং আমার যেই ছোট্ট একটা বাচ্চা আছে, আমি সেই বাচ্চাটাকেই সময় দেওয়াটা বেশি প্রেফার করছিলাম। কিন্তু মনের মধ্যে একটুখানি খটখট করছিল যে আসলে বাংলাদেশের খেলার একটা ভিডিও বানাচ্ছি না। তারপরেও শেষ পর্যন্ত আমি আসলে আমার বেবিকে সময় দেওয়াকেই প্রাধান্য দিয়েছি। এবং তারপরে যে খেলাটা দেখলাম রাতে বাংলাদেশ এবং শ্রীলঙ্কা, আমার কাছে মনে হয়েছে যে আমি খুব ভালো একটা ডিসিশন নিয়েছিলাম। কারণ আমি যেই যেই লাইনেই আসলে একটা প্রিভিউ ভিডিও করতাম, সেই লাইনের ধারে কাছেও যেত না। যেটা যেকোনো পার্সপেক্টিভ যেকোনো অ্যাঙ্গেল থেকেই হোক না কেন। বাংলাদেশ প্লেইড সো পুয়ারলি শ্রীলঙ্কার সাথে। এবং কেন আসলে আমরা তো ওই বড়, বড় ক্রিকেট বোদ্ধা যারা রয়েছেন, বিশেষ করে ইন্ডিয়ান ক্রিকেট বোদ্ধা আকাশ চোপড়াকে নিয়ে বলছিলাম, আকাশ চোপড়া কেন শ্রীলঙ্কা এবং আফগানিস্তানকে এগিয়ে রেখেছেন এই গ্রুপটাতে, বা হার্ষা ভোগলেই বা কেন বাংলাদেশকে অত বড় করে দেখছে না। ভাই, বড় করে কেন দেখবে? বড় মঞ্চে বাংলাদেশের খেলোয়াড়রা কেউ পারফর্ম করতে পারেনি। আপনাকে একটা ছোট্ট এক্সাম্পল দেই। সাকিব আল হাসান বিশ্ব ক্রিকেটে অলরাউন্ডার হিসেবে শাসন করছেন সেই ২০০৯ সাল থেকে, এবং আমাদের কাছে তো তিনি ওই সময় থেকেই একদম বিশাল বড় একজন সুপারস্টার। বিশ্ব ক্রিকেট কিন্তু তাকে মূল্যায়ন করতো শুধুমাত্র বাংলাদেশের বেস্ট খেলোয়াড় হিসেবে। সাকিব আল হাসান একজন ভালো স্পিনার, মোটামুটি ভালো ব্যাট করতে পারেন। বিশ্ব ক্রিকেটে বড় বড় ক্রিকেট এক্সপার্টরা সাকিবকে শুধুমাত্র এভাবেই দেখতো। দৃষ্টিভঙ্গিটা পুরোপুরি পাল্টে গিয়েছিল ২০১৯ ওডিআই বিশ্বকাপের পর, যখন সাকিব আল হাসান ওয়ার্ল্ড ইভেন্টে বিশ্ব মঞ্চে সবাইকে কাঁপিয়ে দিয়েছেন। এরপর থেকে সাকিব আল হাসানকে সবাই অন্য চোখে দেখা শুরু করেছেন। তাওহিদ হৃদয়কে আমরা এত গালমন্দ করছি, তাওহিদ হৃদয় এখনো বিশ্ব ক্রিকেটে এক্সপার্টদের কাছে বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট ব্যাটার্স। কারণ তাওহিদ হৃদয় চ্যাম্পিয়ন্স ট্রফিতে ইন্ডিয়ার সাথে 100 করেছেন, এশিয়া কাপে শ্রীলঙ্কার সাথে ভালো ইনিংস রয়েছে প্রিভিয়াস এডিশনসে। সো তাওহিদ হৃদয়কে এই জন্য বড় মঞ্চের খেলোয়াড়, বড় মঞ্চে পারফর্ম করেছেন দেখে সবাই রেট করে। লিটন কুমার দাসকে বাংলাদেশ থেকে হাইলি রেট করা হয়, যদিও লিটন কুমার দাস বাংলাদেশের ভক্তদের মন পুরোপুরি কিন্তু এখনো জয় করতে পারেননি। কিন্তু আমরাও জানি বড় মঞ্চে গিয়ে লিটন কুমার দাস কিন্তু ২-৪টা ভালো পারফরমেন্স দেখিয়েছেন। তো এই জায়গাটাতে বড় মঞ্চে বাংলাদেশ দল হিসেবে কিন্তু ভালো করতে পারছে না। এত বছর ধরে টেস্ট খেলছে, ২০২৫ সাল, এখন ২৫ বছর ধরে টেস্ট খেলছে বাংলাদেশ, এখনো কিন্তু বড় মঞ্চে ভালো পারফর্ম করতে পারছে না। বিশেষ করে এই দশকের অবস্থা তো খুবই খারাপ। আমরা গত দশকের কথা যদি চিন্তা করি, ২০১২, ২০১৬ এবং ২০১৮ তিনটা এশিয়া কাপে অন্তত বাংলাদেশ ফাইনাল খেলেছিল। কিন্তু এখন আসলে যেভাবে যাচ্ছে বাংলাদেশ সেকেন্ড রাউন্ডে যেতে পারবে কিনা সন্দেহ রয়েছে। যাই হোক, ইন্ট্রোটা অনেক বড় হয়ে যাচ্ছে। আমি যদি পুরোপুরি খেলায় চলে আসি, সরাসরি খেলায় চলে আসি, প্রথমেই একাদশটা নিয়ে যদি কথা বলি, একাদশটা একটা পরিবর্তন ছিল, তাসকিন আহমেদকে বসিয়ে শরীফুলকে আনা হয়েছে। ইট মেড সাম সেন্স যে শ্রীলঙ্কার বিপক্ষে বাঁহাতি পেসারদের রেকর্ড ভালো রয়েছে, শরীফুলের রেকর্ড ভালো রয়েছে। কিন্তু আমাকে ব্যক্তিগতভাবে যদি জিজ্ঞাসা করেন, কালকে রাতে যখন বাস স্ট্যান্ডে রাতের বেলা বসে বসে কথা বলছিলাম আমি এবং আমাদের বগুড়ার যে NCL এর কমেন্ট্রি টিম, মাজহারউদ্দিন অমি এবং আহমেদ বিন পারভেজ, আমরা একসাথে ছিলাম। আমি তখনও বলছিলাম যে তাসকিনকে বসানোটা আমি অন্তত সাপোর্ট করতে পারছি না। কারণ তাসকিন আমাদের মূল বোলার। হ্যাঁ, তিনি হয়তো ফুললি ফিট না, কিন্তু এখনো আসলে হংকং এর সাথে ম্যাচটাতেও তাসকিন কিন্তু জায়গা মতো বল করেছেন। সেদিন তাসকিন খরুচে হয়েছেন, কারণ হচ্ছে নো বল দিয়েছেন, একাধিক ফ্রি হিটে মার খেয়েছেন, কিছু ওয়াইডে 4 দিয়েছেন, এভাবে মার খেয়েছেন। কিন্তু তাসকিন এখনো জায়গা মতো বল করতে পারলে তাকে খেলাটা কিন্তু কঠিন হয়। এবং শ্রীলঙ্কার যেই টপ অর্ডার, কুশাল পেরেরার কথা যদি বলি, দুঃখিত, কুশাল মেন্ডিসের কথা যদি বলি, কুশাল পেরেরার কথাও বলতে হবে, পাথুম নিসাঙ্গার কথা যদি বলি, সেই জায়গায় আপনার বেস্ট বোলারকে আপনি খেলাতে চাইবেনই। তারপরও আমি একাদশ নিয়ে খুব বেশি আলোচনা করব না, কারণ হচ্ছে একাদশে যেই পরিবর্তনটা হয়েছে, ইট মেড সাম সেন্স। Which made absolutely no sense is the performance from Bangladesh. মানে তানজিদ তামিম এবং পারভেজ হোসেন ইমন, আবারও একটু আগে যে প্রসঙ্গটা বলছিলাম বড় মঞ্চে পারফর্ম করার ব্যাপার, তানজিদ তামিম এখন পর্যন্ত ২০২৩ বিশ্বকাপ খেলেছেন, ওডিআই ওয়ার্ল্ড কাপ,
24-এ টি-20 ওয়ার্ল্ড কাপ খেলেছেন, এখন এশিয়া কাপ খেলছেন, আরেকটা এশিয়া কাপ এর আগে খেলেছেন, চ্যাম্পিয়ন্স ট্রফি খেলেছেন। আমার মনে হয় প্রায় 25টার মতো ম্যাচ তিনি খেলেছেন সবগুলো বড় ইভেন্টে। 25 ম্যাচে আমার এই মুহূর্তে আমি আসলে রেকর্ডটা দেখে আসিনি, আমি একটু পরে মাঠে যাব, তাড়াহুড়োয় আছি, রেকর্ডটা দেখে আসি না, কিন্তু আমি প্রিটি শিওর যে 25 ম্যাচে তার 500 রানও হয়নি। তাহলে তানজিদ তামিমকে নিয়ে কেন আমরা এত মাতামাতি করব? আপনি তানজিদ তামিমের ক্যারিয়ার থেকে বড় ইভেন্টগুলো বাদ দিয়ে দেন, দেখবেন যে ক্যারিয়ারটা কিন্তু খারাপ না, ভালোই। সেম গোস ফর পারভেজ ইমন, যদিও পারভেজ ইমন এই প্রথম খেলছেন বড় কোনো ইভেন্ট, কিন্তু তারপরে দেখুন টি-20তে যখন আপনার যে রেকর্ড 50 এবং 100 এর কথা যদি বলি, ইতোমধ্যে একটা 100 রয়েছে ইমনের এবং সম্ভবত দুটা 50 রয়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেটে। তার এভারেজ কেন এত কম? কারণ হচ্ছে যে 5-6টা ডাকও তিনি মেরেছেন ইন্টারন্যাশনাল ক্রিকেটে। এবং গতকালকে আসলে যেভাবে তারা খেলেছেন, আমি শ্রীলঙ্কান বোলারদেরকে অবশ্যই ক্রেডিট দিব, দুশমান চামিরাকে স্পেশালি আমি ক্রেডিট দিব, হি বোল্ড রিয়েলি ওয়েল, হাসারাঙ্গা বোল্ড রিয়েলি ওয়েল, কিন্তু সবচেয়ে বেস্ট বোলারটা কিন্তু চামিরাই ছিল। বিশেষ করে 18 আর 20 নম্বর ওভারটা তিনি যা করলেন, দ্যাট ওয়াজ এক্সিলেন্ট। এখন প্রশ্নটা হচ্ছে, আমি আরেকটা পেসারের কথা বলবো, আমি কোনো ছোট করে তাকে বলবো না, নুয়ান থুসারা। নুয়ান থুসারা বাংলাদেশকে পেলেই কেন যেন মনে হয় যে গ্লেন ম্যাকগ্রা, জেসন গিলেস্পি, ওয়াসিম আকরাম, ওয়াকার ইউনুস সবার আত্মাকে কম্বাইন করে নুয়ান থুসারার ভিতরে ঢুকে দেওয়া হয় এবং সেভাবেই ঢুকে দেওয়া হয় এবং সেভাবে বাংলাদেশ প্লেয়াররা, বাংলাদেশের ব্যাটাররা তাকে এভাবে খেলেন। মানে আপনি যদি বাংলাদেশের সাথে শ্রীলঙ্কা এখন কিন্তু ইন রিসেন্ট টাইমস অনেক খেলা খেলছে, ওডিআই খেলছে, টি-20 খেলছে। নুয়ান থুসারাকে অন্য সব খেলা থেকে বাদ দিয়ে শুধুমাত্র বাংলাদেশের সাথেই যদি শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড খেলায়, তিনি কিন্তু একটা সাকসেসফুল ক্যারিয়ার নিয়ে বের হয়ে আসতে পারবেন। নুয়ান থুসারাকে খেলতেই পারে না আমাদের টপ অর্ডাররা, ভয়ে ভয়ে। তানজিদ তামিম ফার্স্ট ওভারে অন্তত দুটো ফুল টস পেয়েছেন, কিন্তু হি ওয়াজ সো টেন্টেটিভ যে ফুল টস বলগুলোকে তিনি হতাশাগ্রস্ত একটা ব্যাটারের মতো ব্যাট চালিয়েছেন। তারপর 5টা বল তিনি যখন ডট করেছেন, 6th বলে আমি তখন বলছিলাম ক্রস ব্যাটেড শট কামিং, ক্রস ব্যাটেড শট কামিং, সেটাই হলো, আউট হয়ে গেলেন। তানজিদ তামিমের পরের ওভারে 4 বল খেললেন ইমন, 3টা বল নেচে কুঁদে, 4র্থ বলে আউটসাইড এজ হয়ে চলে গেলেন। প্রথম 2 ওভার 0 রান 2 উইকেট। টি-20 ক্রিকেটের ইতিহাসে, ইন্টারন্যাশনাল টি-20 ক্রিকেটের ইতিহাসে মাত্র দ্বিতীয়বার এই ঘটনাটা ঘটলো। এবং মানে ওই জায়গাটাতেই আসলে ম্যাচ বাংলাদেশ চেজ করা শুরু করলো। তাওহিদ হৃদয় ফর্ম হারিয়ে খুঁজছেন, বুঝলাম। তিনি একটা লাইফ পেলেন, একটা বড় শট খেলতে গিয়ে আউট হয়ে গেলে অবশ্যই সেটা নিয়ে সমালোচনা হতো অনেক, কিন্তু আমার কাছে মনে হয় যে অন্তত তাওহিদ হৃদয় একটা জিনিস গতকালকে ওই বলটাতে অন্তত চেষ্টা করছিলেন যে মেবি একটু কাউন্টার অ্যাটাকের কথা চেষ্টা করছিলেন। যাই হোক, লাইফ যেহেতু পেলেন, পরের বল ভালো একটা পুল শট খেললেন, 2টো রান নিয়েছেন, 3য় রান নিতে গিয়ে বাউন্ডারি লাইন থেকে ডিরেক্ট থ্রোতে রান আউট হয়েছেন। প্রথমে রান আউটের প্রশংসা করতে হবে, ব্রিলিয়ান্ট ফিল্ডিং ছিল, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। এবার রান আউট নিয়ে আমি তাওহিদ হৃদয়ের সিদ্ধান্তের ব্যাপারে দুটো কথা বলি। প্রথম কথা হচ্ছে, এটা কখনোই 3 রান ছিল না। তাওহিদ হৃদয় একটা ফুল লেংথ ডাইভ দেওয়ার পরেও এত বড় একটা গ্যাপ ছিল তার পপিং ক্রিজ এবং ব্যাটের মাঝখানে যখন স্টাম্প ভেঙেছে। আর তারপরে কথা হচ্ছে যে আমরা যখন রিপ্লেতে দেখলাম, রিপ্লেতে যখন পিচ ভিশন দেখাচ্ছিল, তখন কিন্তু আমরা দেখলাম তাওহিদ হৃদয় প্রথম রান নেওয়ার পরে 2য় রানের মাঝপথে তিনি হয়তোবা ডিসাইড করেছেন যে 3য় রানটা তিনি নেবেন। প্রথম রানটা তিনি কিন্তু ওইভাবে পুশ করেননি। মানুষ সেকেন্ড রান মানে 2 রান নেওয়ার জন্য দৌড়ালেও প্রথম রান থেকে যে ইন্টেন্সিটিটা থাকে সেটা তাওহিদ হৃদয়ের ছিল না। প্রথম রানের জন্য কিন্তু পুশ করেননি, 2য় রানের মাঝপথে এসে তিনি পুশ করেছেন। বাই দেন ইট ওয়াজ অলরেডি লেট। সুতরাং দুটো ব্যাপার, একটা হচ্ছে যে 3 রান তো কখনোই ছিল না, দ্বিতীয় ব্যাপার হচ্ছে যে তিনি একদম লাস্ট মোমেন্টে ডিসাইড করেছেন। তারপরেও ব্যাটিং এর অবস্থা, লিটন একটু চেষ্টা করেছেন, তারপরে আউট হয়ে গেলেন। জাকির এবং শামীম, তাদের প্রশংসা করতে হয়, 53 রান 5 উইকেট, এই জায়গা থেকে বাংলাদেশকে তারা শেষ পর্যন্ত 140-এর কাছাকাছি একটা 140 টার্গেট দিতে পেরেছে শ্রীলঙ্কাকে, পুরো ক্রেডিটটা তাদেরকে দিতে হবে। শামীম পাটোয়ারি, আমি বলবো যে কালকে তিনি যে ইনিংসটা খেলেছেন, তিনি আমার মনের মধ্যে একটা আশা সঞ্চার করছেন। ভিডিও শুরুটা যেটা বলছিলাম যে বড় মঞ্চে পারফর্ম করার যে ব্যর্থতা, পারফর্ম না করার যে একটা ব্যাপার, সেটা হয়তো তিনি ঘুচিয়ে দিবেন। কারণ শামীম পাটোয়ারি খুব ভালো ফর্ম নিয়ে কিন্তু এশিয়া কাপে আসেননি, কিন্তু যখন দরকার ছিল তিনি কিন্তু ঠিকই পারফর্ম করে দিয়েছেন গতকালকে। এবার আসি হচ্ছে যে আরো বড় হতাশার জায়গা। আমরা এশিয়া কাপের আগে বারবার বলছিলাম যে এশিয়া কাপের আগে বাংলাদেশের মূল যে শক্তিমত্তার জায়গা সেটা হচ্ছে বোলিং, এবং দ্বিতীয় শক্তিমত্তার জায়গা হচ্ছে টপ অর্ডার ব্যাটার। টপ অর্ডার ব্যাটিং এর কথা যদি বলি, ইমন আর তামিমের অবস্থা তো খুবই খারাপ, দুটো ম্যাচেই তারা ফ্লপ করেছেন। লিটন দুটো ম্যাচেই কিছু না কিছু রান করেছেন, কিন্তু বোলিং
আমার তো মনে হয় যে এশিয়া কাপে বাংলাদেশের ব্যাটিং এর চাইতেও বড় হতাশার জায়গাটা হচ্ছে বোলিং, যেটাকে আমরা সবচেয়ে বেশি শক্তিমত্তার জায়গা বলছিলাম। এবং শুধু আমরা না, যেটাকে ক্রিকেট এক্সপার্টরাও বলছিল যে বাংলাদেশের বোলিংটাই হচ্ছে স্ট্রেংথ। আপনি দেখুন, আমরা বাংলাদেশ হংকং ম্যাচের যে পোস্ট ম্যাচ করেছিলাম সেখানেও কিন্তু আমি বলেছিলাম যে 143 যখন আপনি হংকংকে করতে দেন এই পিচে 143 চেস করতে গিয়ে, তখনই কিন্তু আপনি অনেক বড় রান রেটের স্বপ্নটা বাদ দিতে হবে। কারণ আপনাকে অনেক বড় রান রেট নিতে হলে অনেক ঝুঁকি নিয়ে খেলতে হবে এই উইকেটে 140+ চেস করতে হলে। তো সেই জায়গায় একটা হতাশা ছিল। আচ্ছা, বুঝলাম প্রথম দিন বাংলাদেশ বোলাররা হয়তোবা একটু রাস্টি ছিল বা হংকংকে হয়তোবা একটু ইজিলি তারা নিয়েছিল। দ্বিতীয় দিন কালকে কি হলো, শ্রীলঙ্কার চাইতে বাংলাদেশ এই কন্ডিশনে নোন, কারণ অলরেডি 2 দিন আগে তারা ম্যাচ খেলেছেন। কিন্তু একই অবস্থা, মানে 140 ডিফেন্ড করার জন্য যেই একটা জেদ, যেই একটা ঝাল দরকার ছিল বোলিং এ, যেই একটা মশলা দরকার ছিল বোলিং এ, সেটা একেবারেই ছিল না। রিশাদ হোসেন একটা ওভার করেছেন। আমি রিশাদ হোসেনের একজন বড় অ্যাডভোকেট, আমি এখনো তার পক্ষে অ্যাডভোকেসি করব, কিন্তু কালকে তার বোলিং দেখে মনে হচ্ছে জীবনে তিনি প্রথমবার মতো বল হাতে নিয়েছেন। একটা বল, ওভারে 18 রান দিয়েছেন সেটা ইস্যু না, ইস্যু হচ্ছে 6 বল এবং একটা ওয়াইড, সব মিলে 7টা বল করেছেন যতদূর মনে পড়ে। 7টা বলের মধ্যে একটা বল তিনি জায়গা মতো ফেলতে পারেননি। এভাবে তো আসলে বড় মঞ্চে পারফর্ম করা সম্ভব হবে না, তাই না? তো এখন বাংলাদেশের এই এশিয়া কাপের সেকেন্ড রাউন্ডে যাওয়ার সম্ভাবনাটা খুবই ক্ষীণ। আফগানিস্তান তো ইতোমধ্যেই হংকংকে বিশাল ব্যবধানে হারিয়ে রান রেটটা এমন জায়গায় নিয়ে গিয়েছে, বাংলাদেশ সেই জায়গায় পৌঁছাতে পারবে কিনা আফগানিস্তানকে হারিয়ে। আর আফগানিস্তানকে শুধু হারালেও চলবে না, শ্রীলঙ্কা আফগানিস্তানের সাথে যদি জিতে তখন হচ্ছে যে আসবে নেট রান রেটের প্রসঙ্গ। তো সবকিছু মিলিয়ে আমার কাছে মনে হয় যে বাংলাদেশের সম্ভাবনাটা খুবই ক্ষীণ। আবারও যদি বলি এনসিএল প্রসঙ্গে আবার আসতে হবে। দেখুন, বাংলাদেশের টি-20 যেভাবে যাচ্ছে, এই এশিয়া কাপ বা আগামী বছর বিশ্বকাপ, আমার মনে হয় যে আমরা অ্যাজ ফ্যান অনেক বড় আশা না করাটাই ভালো। বরঞ্চ আমরা একটু দেখি যে ফিউচার বাংলাদেশের জন্য কি রয়েছে, হোয়াট ডাজ দ্য ফিউচার হোল্ড ফর বাংলাদেশ, এবং সেটা জানার জন্য আপনি টি স্পোর্টস এর পর্দায় অবশ্যই এনসিএল দেখুন। এশিয়া কাপের সাথে ক্লাশ করবে না, দিনের বেলায় খেলা হচ্ছে, সকালে একটা খেলা হবে, দুপুরে একটা খেলা হবে। তো এনসিএল পুরোটাই থাকবো আপনাদের সাথে, আমরা টি স্পোর্টস এর মাধ্যমে আপনাদের সাথে যুক্ত থাকবো। আমাদের সাথে থাকুন, দেখুন বাংলাদেশের ফিউচারে কি রয়েছে, টি-20 ফিউচার বাংলাদেশ কেমন করতে পারে, কারণ প্রেজেন্ট তো আসলে খুব একটা আশাবাদী হতে দিচ্ছে না আমাদেরকে।